কোটা বিরোধীদের সঙ্গে সংঘর্ষে শনির আখড়া যাত্রাবাড়ি রণক্ষেত্র বিটিভিতে হামলা। কোটা আন্দোলনকে পুঁজি করে বর্বরতার স্বরূপে ছাত্র শিবির, ছদ্মবেশে প্রবেশ করে তাণ্ডব সহিংসতা। সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ভাটা, জনশক্তি রপ্তানি কমেছে 60%, আপাতত ইউরোপী ভরসা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ি, কাজলা এলাকা রণক্ষেত্র। দফায় দফায় সংঘর্ষ বাড্ডা, রামপুরা, উত্তরা এবং মিরপুরেও। রামপুরায় আগুন দেয়া হয় পুলিশ বক্সে। রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে কোটা বিরোধীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা বিরোধীরা। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। এতে শিক্ষার্থীসহ অনেকেই আহত হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা সংলগ্ন টোল প্লাজা এলাকায় কোটা বিরোধীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে কোটা বিরোধীরা। এ সময় পুলিশ ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এ সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক নাদিয়া শারমিন। এদিকে রাজধানীর মিরপুর, বাড্ডা, রামপুরা ও উত্তরায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় কোটা বিরোধীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, বিজিবির অতিরিক্ত সদস্য। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষে মাদারীপুরে মারা গেছে একজন, আহত হয়েছেন অনেকে। মাদারীপুরে সকাল থেকেই কোটা বিরোধী শিক্ষার্থীরা প্রধান সড়কগুলো অবরোধ করে। এ সময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে। এ সময় পানিতে ডুবে মারা যান একজন। রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হন। নাটোরে কোটা বিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। এ সময় কোটা বিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় 5 পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এছাড়া ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে বলে বিবৃতি দিয়েছে কোটা বিরোধীরা। চলমান ভাঙচুর, সংঘর্ষের সাথে তারা জড়িত নয় বলে জানিয়েছে। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা সারা দেশে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি। কোটা আন্দোলনের উস্কানিদাতাদের খুঁজে বের করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করব এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে
রাজনৈতিকভাবে মদতপুষ্ট প্রশিক্ষিত বিএনপি জামাতের ক্যাডার বাহিনী জড়িত। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেবল খুনিদের গডফাদার তারেক রহমানের ক্যাডার বাহিনীর দ্বারাই সম্ভব। ইতিমধ্যে যা সাধারণ শিক্ষার্থীরাও উপলব্ধি করতে পেরেছে। কোটা আন্দোলনকে পুঁজি করে আবারও নিজেদের হিংস্র বর্বর রূপ দেখালো ছাত্র শিবির। চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে স্বরূপেই যেন ফিরেছে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনটি। খোদ রাজধানীতেও ছদ্মবেশে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে সহিংসতায় যুক্ত হয় দেশ বিরোধী জামাতের ছাত্র শাখাটি। হত্যা করে 2 জনকে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের এক পর্যায়ে কোটা আন্দোলনে ঢুকে পড়া ছাত্র শিবিরের হামলায় প্রাণ বাঁচাতে একটি ভবন থেকে নেমে আসছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নির্যাতনের পর ওই ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় অনেককে, যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ওই সময় শিবির কর্মীদের নির্যাতনের আরও অনেক ফুটেজ এসেছে 21-এর হাতে। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীকে হত্যা করে শিক্ষার্থীদের আন্দোলনের ছদ্মবেশে থাকা ছাত্রদল ছাত্র শিবিরের কর্মীরা। তাদের নির্যাতনের প্রাণ হারান দরিদ্র হকার শাহজাহান। হামলার লক্ষ্য ছিলেন পুলিশ আর সাংবাদিকও। তাদের হিংস্রতার থাবা পড়ে টিটি কলেজের মহিলা হোস্টেলেও। সেখানে ছাত্রীদের উপরে হামলে পড়েছিল তারা। গোয়েন্দা তথ্য বলছে নীল নকশার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বেশি শিবিরসহ অনেক বহিরাগত প্রবেশ করেছে শিক্ষার্থীদের আন্দোলনে। আমি গাজীপুর থেকে এসেছি ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমাদের অসংখ্য লোকজন ঢাকাতে জড়ো হয়েছে এবং আমরা চাই এই কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব। ৭১কে মানে নাই, দেখেছি তাদের আস্ফালন। তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি। এদিকে ছাত্রলীগের অভিযোগ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সরকার বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে। সাধারণ মানুষের বোঝার দরকার যে আসলে এরা কারা, আমাদের শিক্ষার্থীরা বোঝার দরকার এরা কারা। এরা আসলেই কোনো আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করছে না, বরং এখন যারা আন্দোলন করছে এরা সরাসরি জামাত শিবির এবং হচ্ছে যে আপনার ছাত্র দলের নেতারা এবং বহিরাগত অনেকে মুখোশ পরে হলে হলে ঢুকে হচ্ছে যে এই ধরনের হামলা করেছে। শিক্ষাবিদরা মনে করেন সুযোগ সন্ধানীরা আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ আর প্রিয় মাতৃভূমিকে বিতর্কিত করছে। তাদের যে মূল্যবোধ, তাদের যে মতামত, সেটা কিন্তু ছাত্রদের উপরে চালাবার চেষ্টা করে। তবে সাধারণ মানুষ চায় দ্রুত সংকটের সমাধান। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে সুনীল অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে সরকার। সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে সব রকম সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করেন মৎস্য খাতের উন্নয়নে এগিয়ে আসবে দেশের যুব সমাজ। বিস্তারিত থাকছে রিপোর্টে। সাগরের নীল জলরাশিতে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। দেশের সমুদ্র ও নদী বেষ্টিত সম্পদ রপ্তানি করে সমৃদ্ধি অর্জন সরকারের অন্যতম লক্ষ্য। 2030 সাল নাগাদ $5 বিলিয়ন সিফুড রপ্তানি করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সিফুড শো 2024 এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছিলেন দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে এবং নদীতে প্রচুর সম্পদ রয়েছে। আওয়ামী লীগ সরকার মৎস্য খাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অনুকূল জলবায়ু সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে, আর সেটা আমরা আরও উন্নত করবার পদক্ষেপ নিয়েছি, অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করব ভবিষ্যতে। কাজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থসামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও
অবদান রাখতে পারি সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। গভীর সমুদ্রের সম্পদ আহরণ এবং তার যথাযথ ব্যবহারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে বিদেশি বিনিয়োগে উৎসাহ দিচ্ছে সরকার। এখন আরেকটা হচ্ছে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোজেন ইলেকট্রিসিটি, সেটার উপরে গবেষণা চলছে। ইনশাআল্লাহ আমরা সেটাও করতে পারবো। কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। দেশের যুব সমাজ যেন মৎস্য খাতের উন্নয়নে তাদের নিয়োজিত করে সে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বে সিফুডের চাহিদাও বাড়ছে, কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারবো ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের আজকে একুয়াকালচার এবং সি ফুড শো নীতি নির্ধারক এবং স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক একটা ব্যবসায়িক সংলাপ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম, যা পারস্পরিক বোঝাপড়া, অংশীদারিত্ব, জ্ঞান প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আশা করি যে আমাদের যুব সমাজও আরও বেশি এগিয়ে আসবে। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রণুপ চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতের বাজারেও চাহিদা কমেছে। ফলে গেল জুনে জনশক্তি রপ্তানি কমেছে প্রায় 60%। বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানিতে গতি ফেরাতে বিদ্যমান বাজারের পাশাপাশি নতুন বাজার খুঁজতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব, আরব আমিরাত ও মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় বড় হোঁচট খেয়েছে জনশক্তি রপ্তানি খাত। গেল জুন মাসে রপ্তানি কমেছে 58%। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত জুন মাসে বিদেশ যান 55,045 জন কর্মী, যা আগের মে মাসে ছিল 1,31,696 জন। গত বছর 13 লাখ কর্মী বিদেশ যান, এবছর লক্ষ্যমাত্রা 12 লাখ। তবে বছরের প্রথম 6 মাসে গেছেন 5,08,978 জন। এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার বাজার বন্ধ থাকার পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতেও জনশক্তির চাহিদা কমেছে, ফলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। সৌদি আরবেও পেয়েছে 4-5 লাখের লোক বেশি, মালয়েশিয়াতে কিন্তু গত 2 বছরে 4 থেকে 5 লাখের বেশি লোক গিয়েছে। তো একটা পার্টিকুলারলি এটা আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, একটা লেবার মার্কেটে কতগুলো মানুষের কর্মসংস্থান সম্ভব, তো ডেফিনেটলি ওখানে একটু লোকবলের মানে নিডসটা কমে আসছে। সৌদি আরব ছাড়া আর কোনো মার্কেট খোলা নাই, তো কাজেই এটা আমি একটু ধোঁয়াশা দেখছি যে 12 লাখ টার্গেট কি করে পুরা হবে। সম্প্রতি ইউরোপের কয়েকটা দেশ জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু এ বাজারে বড় আকারের জনশক্তি রপ্তানির আপাতত সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। আপনার সেনজিন, নন সেনজিন অনেকেই লোক নিতে চাচ্ছে, কিন্তু লোক নিতে চাইলে হবে কি, আমাদের দেশে কোনো এমবেসি নাই। এই যে কলকারখানা বা এগ্রিকালচার এবং তাদের ফ্রুট পিকিংস, এই জবগুলোতেও এখন এখানে লোক দরকার। আমরা যেটা যে ইতালিতে কিন্তু প্রচুর এগ্রিকালচারাল ওয়ার্কার রয়েছে, এই ইউরোপের এই সবগুলো দেশগুলোতে কিন্তু একই রকমের কাজের সুযোগ রয়েছে। জনশক্তি রপ্তানিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দক্ষ কর্মী রপ্তানি ও মানসম্মত অভিবাসনের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। আমাদের অলওয়েজ লক্ষ্য থাকে যে সংখ্যা 10 লক্ষ লোক পাঠাতে হবে, এটা কিন্তু এই অ্যাপ্রোচ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা যদি আমাদের টার্গেটে থাকে তখনই হচ্ছে আমাদের এজেন্সিগুলো খুবই গ্রেডি, তারা হচ্ছে যে কী করে, তারা যত বেশি লোক পাঠাতে পারে তত বেশি টাকা, এবং তারা মাথা গুণে টাকাটাও ইয়ে করে, রাদার দেন ওইখানে যে তারা ভালো কাজ পাচ্ছে কিনা, ভালো বেতন পাচ্ছে কিনা, এটার দিকে ফোকাস কিন্তু খুবই কম। সো এই জায়গাতে আমি বলবো যে আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। চলতি বছরের 31 মে থেকে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা ও কাজের অনুমতি থাকার পরও কয়েকটি রিক্রুটিং এজেন্সির গাফলতিতে ওই সময় প্রায় 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। গাজীপুর মহাসড়কে অবাধে চলছে অটোরিকশা, সার্ভিস লেন দখল করে পার্কিং। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে।
দেশের উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলের নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ার পর ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। বন্যা সতর্কীকরণের পূর্বাভাসে জানানো হয়েছে, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কমেছে। এতে করে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হাট পয়েন্টে যমুনার পানি 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সাথে সাথে জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলার 34টি ইউনিয়নে বন্যা দুর্গত ক্ষয়ক্ষতি স্পষ্ট হচ্ছে। ভেঙে গেছে রাস্তাঘাট ও ব্রিজ। পানি নেমে যাওয়ায় কাদা পানির মধ্যেই বসবাস করছেন স্থানীয়রা। দেখা দিয়েছে নতুন নতুন এলাকায় নদী ভাঙন। গাজীপুরে মহাসড়কে দেদারসে চলছে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সার্ভিস লেনে বিভিন্ন যানবাহন পার্কিং করায় বাধ্য হয়ে তাদের মহাসড়ক ব্যবহার করতে হয় বলে জানান অটো চালকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশার দাপট দিনকে দিন বেড়েই চলেছে। চলে পায়ে চলা রিকশাও। মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত 3 চাকার এসব অটোরিকশার চলাচল সবচেয়ে বেশি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আবার রাস্তা দখল করে দিচ্ছে, গাড়ি থেকে দখল করে আমরা সালাম সাইড দিয়ে এই জন্য যেতে পারি না, যে বড় বড় গাড়িগুলা, ফ্যাক্টরি গাড়িগুলো রাস্তায় ব্লক করে রাখে। এই জন্য বাধ্য হয়ে আমরা মেন রোডে আসি। কোম্পানি গাড়ি থুয়ে দেয়, এই জন্য আমরা যেতে পারি না। হাই রোডে যাই, যদি বড় গাড়ি যায় আমাদের একটু রিক্সা হয়। সর্বপুর যাবেন দোকানপাট, মোসাক যাবেন দোকানপাট, সব মানে ফুটপাত রাস্তায় একদম বন্ধ থাকে দোকানপাটে। চালকদের দাবি, বিভিন্ন স্থানে সার্ভিস লেনে যানবাহন পার্কিং করে রাখায় বাধ্য হয়ে অটো নিয়ে তাদের মহাসড়কে উঠতে হয়। রাস্তা আছে, আপনি অবৈধভাবে দোকানপাট বসে ওখান থেকে আমাদের গাড়ি তো চলাচল করা যায় না, কারণ ওই দিক দিয়ে পুরো রাস্তায় আটকানো থাকে। এই জন্য আমরা মেন রাস্তায় বাধ্যতামূলক আমাদের উঠতে হয়। মেন রোডে উঠতে হয়, সাইড লাইন ক্লিয়ার নাইকা, মানে ফুটপাতের দোকান বসে বা বিভিন্ন জায়গায় সাইড লাইন নাইকা। হাইওয়ে পুলিশ বলছে, 1 বছরে প্রায় 6000 অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তবু বন্ধ করা যাচ্ছে না। মহাসড়কের পাশে সার্ভিস লেন বন্ধ করে যেই বড় গাড়িগুলো রাখছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবেশন প্রদানগত আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। এই পর্যন্ত আমরা প্রায় 17,000 অটো ডাম্পিং করেছি, যার কারণে মহাসড়কে অটোর আনাগোনা অনেক কমে গেছে। আরও 2-1টা যেগুলো উঠে, এগুলো আমরা কিন্তু নজরদারিতে রাখছি এবং এগুলো আমরা ডাম্পিং করছি। 2 বছরে 17,000 অটোরিকশা ডাম্পিং করা হয়েছে বলেও জানায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা বিরোধীদের সঙ্গে সংঘর্ষে শনির আখড়া যাত্রাবাড়ি রণক্ষেত্র বিটিভিতে হামলা। কোটা আন্দোলনকে পুঁজি করে বর্বরতার স্বরূপে ছাত্র শিবির, ছদ্মবেশে প্রবেশ করে তাণ্ডব সহিংসতা। সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ভাটা, জনশক্তি রপ্তানি কমেছে 60%, আপাতত ইউরোপী ভরসা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।